এখনই কিলো হয়ে না স্যার যাচ্ছিল। এখনো হয়নি। হ্যাঁ, রেকর্ডিং শুরু করেছি। এবার স্ক্রিনটা খুব কঠিন কিছু না, একটু মন দিয়ে শুনবে, বুঝতে পেরে যাবে। ছোট্ট একটা জিনিস পড়াবো। আর ডিএনএ শাফলিং এর নোটটা কিন্তু পড়ে নেবে, কারণ ডিএনএ শাফলিং এই উইক বা নেক্সট উইকের শুরুতে তো পড়াতে হবে, পড়াবো। হুম, আচ্ছা, দেখো কয়েকটা জিনিস, এই জিনিসগুলো আমরা আগেও পড়েছি। হ্যাঁ, এবং জাস্ট একটা রিপিটেশন, এই স্লাইডটা হয়তো কিছুটা, তারপরে স্লাইড থেকে আবার অনেক কিছু বোঝার আছে। ওকে, প্রথম কথা হচ্ছে যে আমার যখন আমি অ্যালফা স্পিন স্টেট থেকে বিটা স্পিন স্টেট, মানে লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে একটা নিউক্লিয়াসকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, ইটস এ প্রোটন এনএমআর, মানে হচ্ছে একটা হাইড্রোজেনের নিউক্লিয়াসকে নিয়ে যাচ্ছি, দেন আই হ্যাভ টু সাপ্লাই এনার্জি। ইজ দেয়ার এনি ডাউট? অ্যান্ড দ্যাট এনার্জি ইজ ইন দ্য ফর্ম অফ রেডিও ফ্রিকোয়েন্সি, মানে বেসিক্যালি রেডিও ওয়েভস। আমরা রেডিও ওয়েভস দিচ্ছি, যে রেডিও ওয়েভস এর সাহায্যে আর কি লোয়ার এনার্জি স্টেট, দ্যাট ইজ আলফা স্পিন স্টেটের থেকে ও বিটা স্পিন স্টেটে, হায়ার স্পিন স্টেটে যাচ্ছে। ঠিক আছে, সো কোন ফ্রিকোয়েন্সি রেডিয়েশন আমরা দিচ্ছি? রেডিও ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ওয়াই, হাউ ইজ ইট ডিটারমাইন? না, এই যে এনার্জিটা আমরা 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 আর কি এনার্জি যে ব্যারিয়ারটা আছে বিটুইন দ্য আলফা এন্ড দ্য বিটা স্পিন স্টেট, দ্যাট ফলস অ্যাপ্রক্সিমেটলি ইন দিস রিজিয়ন। ঠিক আছে, তার মানে হচ্ছে যে ডেল্টা ই, হোয়াট ইজ ডেল্টা ই হিয়ার? এটা ডেল্টা ইটা কিছুই না, এটা হচ্ছে দ্য এনার্জি ডিফারেন্স বিটুইন দ্য লোয়ার এনার্জি স্টেট টু অ্যান্ড দ্য হায়ার এনার্জি স্টেট। হ্যাঁ, that is equal to h nu, where h is the Planck's constant and mu is the frequency of the radio wave. মানে obviously that's the radio frequency we are giving. এটা কি ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? কারোর কোনো ডাউট থাকলে বলো। লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে পাঠাচ্ছি, তার জন্য আমি একটা লাইট দিচ্ছি, রেডিও ফ্রিকোয়েন্সি। তাহলে দ্য ডিফারেন্স ইন এনার্জি বিটুইন দ্য টু এনার্জি স্টেটস ইজ ইকুয়াল টু এইচ নিউ, ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, আমরা এটা সবাই জানি, where h is the Planck's constant. ওকে, মানে is it clear now? But this new is very important. কি এই নিউটা হচ্ছে গিয়ে, that is the new stands for the frequency and it is called the operating frequency of the NMR. ঠিক আছে, এইটা কিন্তু বলা হচ্ছে গিয়ে অপারেটিং ফ্রিকোয়েন্সি অফ দ্য এনএমআর, মানে এনএমআরটা কোন ফ্রিকোয়েন্সিতে অপারেট করছে। নাও ইট ভ্যারিস, এটা কিন্তু লিটারালি মাথায় রাখো 60 হার্টজ এর থেকে 950 মেগাহার্টজ অবধি ভ্যারি করতে পারে, ডিপেন্ডিং আপন দ্য টাইপ অফ মলিকিউল, ডিপেন্ডিং আপন দ্য সফিস্টিকেশন অফ দ্য এনএমআর মেশিন ইউ আর ইউজিং। ঠিক আছে, মানে if you want to determine a protein structure, a complex protein maybe of 40 kd, তখন কিন্তু আমার 800 মেগাহার্টজ এনএমআর লাগবে, তবে কিন্তু আমি ডিটারমাইন করতে পারবো। ওকে, সো ডিটারমাইন বেসড অন দ্য এক্সপেরিমেন্টস দ্যাট ইউ আর ডুইং, তুমি কি ধরনের মলিকিউলের স্ট্রাকচার ডিটারমাইন করতে চাইছো, 3 ডাইমেনশনাল, নাকি জাস্ট আইডেন্টিফিকেশন করতে চাইছো, ইউ আর গোয়িং ফর আ 1D NMR or a 2D NMR or a 3D NMR? Based on all this, again, the type of molecule, is it a small organic molecule or is it a big protein or is it kind of something in between? এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করবে যে তোমার এনএমআর যেটা, সেটার অপারেটিং ফ্রিকোয়েন্সিটা কি ধরনের হবে। সো ইট উইল ভ্যারি ফ্রম 60 হার্টজ টু 950 মেগাহার্টজ, এই রিজিয়নে ভ্যারি করবে। আগেন, এই যে অপারেটিভ ফ্রিকোয়েন্সিটা, সেটা কিন্তু নির্ভর করে গিয়ে হচ্ছে দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, মানে ইনিশিয়ালি তুমি যে ম্যাগনেটিক ফিল্ডটা দিয়েছিলে এবং অ্যাকর্ডিংলি যে নিউক্লিয়াসটা, উইচ আর স্মল ম্যাগনেটস অ্যাজ দে হ্যাভ দেয়ার ওন স্পিন, অ্যাকর্ডিংলি অ্যারেঞ্জ করেছিল। তাহলে এই যে ফ্রিকোয়েন্সিটা, that is the operating frequency of the NMR, that is related to the
magnetic field applied. In other terms, আমি যে ধরনের NMR মেশিন আমার আছে, that is characterized by its operating frequency. That is, আমি তোমাকে বলেছিলাম যে ইউজুয়াল ইনস্টিটিউটস, রিসার্চ ইনস্টিটিউটস 600 মেগাহার্টজ কিংবা 800 মেগাহার্টজ NMR থাকে, ভেরি পাওয়ারফুল NMR মেশিন। কিন্তু এই যে দ্য NMR মেশিন ইজ ক্যারেক্টারাইজড বাই ইটস অপারেটিং ফ্রিকোয়েন্সি, যে কোন ফ্রিকোয়েন্সি রিজিয়নে ও অপারেট করছে, বাট দিস অপারেটিং ফ্রিকোয়েন্সি ইজ ডিটারমাইন্ড বাই দ্য strength of the magnetic field determined used by the NMR ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এইবার আমি তো বললামই, তুমি শুধু আইডেন্টিফাই করার জন্য ওয়ান ডাইমেনশনাল করতে চাইছো, যেরকম আমি একটা দেখলাম, নাকি তুমি থ্রি ডাইমেনশনাল করে পুরো থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার জানতে চাইছো, তুমি স্মল অর্গানিক মলিকিউলের স্ট্রাকচার জানতে চাইছো, না বিগ প্রোটিনের স্ট্রাকচার জানতে চাইছো, এই রকম একাধিক প্যারামিটারের ওপর নির্ভর করবে গিয়ে হচ্ছে যে তুমি কোন ফ্রিকোয়েন্সির এনএমআর মেশিন ব্যবহার করবে, মানে অপারেটিং ফ্রিকোয়েন্সিটা কত হবে। ঠিক আছে, নাও দিস অপারেটিং ফ্রিকোয়েন্সি ইজ লিঙ্কড to the magnetic field by the formula operating frequency is equal to gyromagnetic ratio by 2 pi. Now 2 pi is a constant, আমরা জানি যে এটার একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, into the strength of the magnetic field. So nu is equal to, হ্যাঁ, nu is equal to gamma by 2 pi into b naught. b naught হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ। তাহলে এখানে দেখো যে basically this is kind of a equation which can be considered as y is equal to mx. তাই নয় কি? কারণ gyromagnetic ratio by 2 pi is a constant for a particular nucleus. Because this gyromagnetic ratio, it is a characteristic of the nucleus. Gyromagnetic ratio কি এটা আমরা ঢুকছি না, এটা কারোর ইচ্ছে হলে সে ফিজিক্সের বই থেকে পড়ে নিতে পারে। But these are this, but you have to keep one thing in your mind. This gyromagnetic ratio is not a characteristic of the NMR machine. Operating frequency is a characteristic of the NMR machine, and that is determined by the magnetic field strength, that is the strength of the magnetic field that is applied by the NMR machine. কিন্তু এই gyromagnetic রেশিওটা, this is a characteristic of the nucleus, মানে বেসিক্যালি যে তুমি প্রোটন NMR করছো তো হাইড্রোজেনের ক্যারেক্টারিস্টিক, হাইড্রোজেন নিউক্লিয়াই এর ক্যারেক্টারিস্টিক। সো নিউ ইজ ইকুয়াল টু আ কনস্ট্যান্ট, হ্যাঁ, ইনটু বি নট। তার মানে কি আমরা এটা বলতে পারি যে নিউ, দ্যাট ইজ দ্য অপারেটিং ফ্রিকোয়েন্সি, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বি নট, দ্যাট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। y is equal to mx. y is directly proportional to x, where m is a constant. আমরা সবাই এর গ্রাফটা জানি। এখানেও কিন্তু gyromagnetic ratio by 2 pi is a constant for a particular nucleus. Okay, so nu is directly proportional to b naught, তার মানে অপারেটিং ফ্রিকোয়েন্সি বাড়বে যদি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বাড়ে। ইজ ইট ক্লিয়ার? এইখানে দেখো একটা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ নির্দিষ্ট দেয়া আছে, আর এখানে কিন্তু আমার দেয়া আছে গিয়ে হচ্ছে এই যে এইটা হচ্ছে গিয়ে রেডিও ওয়েভ উইথ আ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি। এবার একটু ফিজিক্যালি ব্যাপারটাকে ভাবো, এইটার যত বেশি স্ট্রেংথ হবে ম্যাগনেটিক ফিল্ডে, তত বেশি এ নিজের ডিরেকশনে অ্যারেঞ্জ করবে নিউক্লিয়াই গুলোকে, মানে ইন দা ইন ইফ ইট ইজ আ ভেক্টর, দেন দিস in the direction of the applied magnetic field, the nuclear magnets will arrange themselves. In the direction of the applied magnetic field, the nuclear magnets will arrange themselves. Okay, now the more is the power of the magnetic field, the strength of the magnetic field, the more aligned the nuclear magnets will be. ফলে তাদেরকে 180 ডিগ্রি টার্ন করিয়ে বিটা স্পিন স্টেটে বা হায়ার এনার্জি স্টেটে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমার তত হাই ফ্রিকোয়েন্সি রেডিয়েশন লাগবে। তাদের যত বেশি ম্যাগনেটিক ফিল্ডটা স্ট্রং হবে, নিউক্লিয়াই গুলো তত বেশি
একটা নির্দিষ্ট ডিরেকশনে অ্যারেঞ্জ করবে নিজেদেরকে, ঠিক আছে, ইন দ্য ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, the more the strength of the applied magnetic field, the nuclei will be more aligned in the direction of the applied magnetic field। হ্যাঁ, এবং তত বেশি পাওয়ার আমাকে দিতে হবে বা ফ্রিকোয়েন্সি অফ রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশন দিতে হবে, যেটার সাহায্যে কিন্তু ও from the lower energy state to the higher energy state যেতে পারে। That is why more the operating frequency of the NMR, more is the magnetic field strength, or vice versa, more is the magnetic field strength of the NMR machine, more should be the operating frequency। কারোর কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করো। স্যার এই অপারেটিং ফ্রিকোয়েন্সি সেটাই কি যেটা আমি অ্যাপ্লাই করছি, মানে যে রেডিও হ্যাঁ, ফ্রিকোয়েন্সি? এক্স্যাক্টলি, যে রেডিও ফ্রিকোয়েন্সিটা তুমি অ্যাপ্লাই করছো ফর দিস ট্রানজিশন ফ্রম দ্য লোয়ার এনার্জি স্টেট টু দ্য হায়ার এনার্জি স্টেট অফ দ্য মানে একটা ফর্মুলা দিয়ে নিউক্লিয়ার। বার করছে যে কতটা অ্যাপ্লাই করতে হবে? এক্স্যাক্টলি সো, এক্স্যাক্টলি সো, ফর্মুলা দিয়ে বার করছে যে কতটা অ্যাপ্লাই করতে হবে, and that is dependent upon the field strength, magnetic field strength। So this is how it is linked। Okay, clear? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। তাহলে এইবার আমরা একটু নেক্সট স্লাইডে চলে যাই, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে শিল্ডিং। এই শিল্ডিং এর ব্যাপারটা আমরা আগের দিন আগে প্রচুর ডিসকাস করেছি, ফলে এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমি একটা ম্যাগনেটিক ফিল্ড যেটা অ্যাপ্লাই করছি এর ওপর, সেই পুরো ম্যাগনেটিক ফিল্ডটা এর ওপর নাও পড়তে পারে। হুম, অনেকে স্কুলে যারা আমাদের তো, তোমাদের স্কুলে তো অফকোর্স এইসব হতো না, কারণ তোমরা তো এখন তো এইসব হয়ও না, বাট আমাদের ছোটবেলায় আমরা যখন স্কুল টুলে পড়তাম তখন কিন্তু টিচাররা স্কেল দিয়ে মারতেন। ওকে, তাহলে আমরা যেটা করতাম যে বিশেষ করে শীতকাল হলে, এমনি হয়তো দুপুরবেলা গরম, সোয়েটার পরতে হচ্ছে না, কিন্তু শীতকাল হলে কোনো কিছু করেছি যে মারধর খেতে পারি, আমরা কিন্তু সোয়েটার বা জ্যাকেট যেটা স্কুলে পরে যেতাম সেটা পরে রাখতাম। কেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, সুপর্ণা? কারণ ওই পড়ে থাকলে তো মানে জিনিসটা স্টোরেজটা কম হবে, নাহলে আবার আমাকে কোনো জায়গায় নিয়ে যেতে হবে। এ না, না, আপনি কি বললেন আমি ঠিক বুঝলাম না কোশ্চেনটা। তাহলে স্যার যদি স্কেল দিয়ে মারেনও পিঠে অতটা লাগবে না, তার কারণ হচ্ছে যে ও সোয়েটার জ্যাকেট ট্যাকেট সব হ্যাঁ পরে হ্যাঁ আছি, তো হ্যাঁ তার হ্যাঁ। উপর দিয়ে তো অতটা লাগবে না। তো এটা কিন্তু কি আমরা জানি, লিখে, আমাদের তো কোনোদিন মারেনি স্কুলে। হ্যাঁ আমি তো সেটাই বললাম প্রথমে যে এইটা এখন মানে এখন তো তোমরা এগুলো কখনোই স্কুল টুলে একেবারেই কিন্তু আমাদের ছোটবেলায় যেটা ছিল নাইনটিজে, আমি তো নাইনটিজ 2000 এর প্রথম দিকে স্কুলে গেছি, 2000 এর ফার্স্ট হাফ আর নাইনটিজ এর লাস্ট হাফ, এই লেটার হাফের দিকে, তো তখন কিন্তু, তো তখন আর আমাদের তো তো সরকারি স্কুল, ফলে ওখানে টিচাররা প্রচুর মারধর করতো। তো এটা আমরা সবসময় পরে থাকতাম, এই সোয়েটার জ্যাকেট ইত্যাদি, যাতে পিঠে অত না লাগে। তার মানে টিচাররা যত জোরে মারলো পুরো তো আমার পিঠে লাগলো না। এইবারে যে ছেলেটি শুধু শার্ট পরে আছে বা যার একেবারে কোনো খালি স্কিনের ওপর মারছে, তার কিন্তু অনেক বেশি লাগবে। এখানেও কিন্তু হচ্ছে সেই ব্যাপারটা যে বি এফেক্টিভ, that is the effective magnetic field is equal to the applied magnetic field minus the local magnetic field। এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড যেটা একটি নিউক্লিয়াই আর কি এফেক্টিভলি ফেস করছে, মানে আমার যত জোরে লাগছে, ইজ ইকুয়াল টু দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, মানে দ্যাট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ যে ফিল্ডটা অ্যাপ্লাই করেছে বাই দ্য এনএমআর মেশিন, মাইনাস দ্য লোকাল ম্যাগনেটিক ফিল্ড, দ্যাট ইজ দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে স্যার যত জোরে চালিয়েছেন স্কেলটা, মাইনাস দ্য লোকাল, দ্যাট ইজ দ্য যে সোয়েটার জ্যাকেট ফ্যাকেট যেগুলো আমি পরে আছি সেইগুলো যতটা অ্যাবজর্ব করে নিচ্ছে সেটা বাদ দিয়ে। তাহলে এইখানে এই যে বি লোকাল বা লোকাল ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেটা কে ক্রিয়েট করছে?
নিউক্লিয়াস গুলো, অ্যাটমটা। নো, এই শিল্ডিং যেটা আছে সেটা কি ক্রিয়েট হ্যাঁ করছে? অফকোর্স ক্রিয়েট করছে, আর শিল্ডিং এর জন্যই। আর শিল্ডিংটাকে ক্রিয়েট করছে ইলেকট্রন গুলো যেগুলো থাকছে ওখানে অফকোর্স। আগের দিন। হুম, অফকোর্স। তাহলে যে ইলেকট্রন গুলো আছে তারও একটা কিন্তু লোকাল ম্যাগনেটিক ফিল্ড আছে, বিকজ ইলেকট্রন গুলোও স্পিন করছে। আর যে কোনো চার্জ পার্টিকেল যদি স্পিন করে তার সঙ্গে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড বা একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাসোসিয়েটেড থাকে। এটাই হচ্ছে বেসিস অফ ইপিআর, ঠিক আছে, ইলেকট্রন প্যারাম্যাগনেটিক রেজোনেন্স কিংবা ইলেকট্রন স্পিন রেজোনেন্স, ইএসআর যা বলো, আর এনএমআর এর। তাহলে এই যে ইলেকট্রন গুলো যেটা শিল্ড করে রেখেছে, মানে আমার সোয়েটার জ্যাকেট যেটা আমাকে শিল্ড করে রেখেছে মারের থেকে, তাহলে সেইটাও কিন্তু তারও একটা লোকাল ম্যাগনেটিক ফিল্ড আছে। তাহলে ইফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুয়াল টু দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড মাইনাস দ্য লোকাল ম্যাগনেটিক ফিল্ড। এই লোকাল ম্যাগনেটিক ফিল্ড is the magnetic field of the electrons around the nuclei, which protects the nuclei from the applied magnetic field. This local magnetic field is created by the electrons shielding the nuclei, which protects the nuclei from the applied magnetic field. এইবার যদি কোনো রকমের শিল্ডিং না থাকে, কমপ্লিটলি ডিশিল্ডেড থাকে, সেক্ষেত্রে কি হবে, মানে কোনো ইলেকট্রন নিউক্লিয়াইকে ঘিরে নেই, তাহলে বি লোকাল ইজ ইকুয়াল টু 0। তাহলে বি এফেক্টিভ, যে এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ডটা, ইজ ইকুয়াল টু দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তার মানে হচ্ছে যে আমার এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড যত বেশি হবে তত কিন্তু আমার বেশি এনার্জি লাগবে লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে নিয়ে যেতে। আমার এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড যত বেশি হবে তত কিন্তু আমার বেশি এনার্জি লাগবে লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে নিয়ে যেতে। এবার এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, বাট ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য লোকাল ম্যাগনেটিক ফিল্ড। তাহলে বি এফেক্টিভ ইজ ইকুয়াল টু বি অ্যাপ্লাইড মাইনাস 0। কখন হচ্ছে, যখন নিউক্লিয়াসটা কমপ্লিটলি আমার ডিশিল্ডেড অবস্থায় থাকছে। সেখানে যতটা অ্যাপ্লাই করা হয়েছে ম্যাগনেটিক ফিল্ড, যতটা অ্যাপ্লাই করা হয়েছে ম্যাগনেটিক ফিল্ড, কি ছেলেটা কি পাগল নাকি, সকাল থেকে আমাকে পাগল করে যাচ্ছে 2-3 দিন 4 দিন ধরে, এখানে আবার ঢুকবে বলছে এই মোহাম্মদ ফারহাদ। এ দেবযানী ম্যাডামকে বলেছে আমরা নাকি পড়াই না, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে নাকি কত ভালো ক্লাস হয় ইত্যাদি, আমরা নাকি পড়াই না, নতুন ফার্স্ট ইয়ারের ছেলে, অথচ একটা ক্লাসও অ্যাটেন্ড করে না, পরীক্ষায় কিচ্ছু লেখেনি। উফ, এই সুপর্ণার জন্যই এইসব হয়েছে। সুপর্ণার সব জুনিয়র গুলো এসে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, সুপর্ণা কি সব তাদের বলে দিয়েছে। ফার্স্ট ইয়ারে ইন্টারনাল নিয়েছেন আপনারা? হ্যাঁ, ও একটা কিচ্ছু লেখেনি, আর বলে বলে দেবযানীকে বলেছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে কত ভালো করে ক্লাস হয় আর আমরা নাকি পড়াই না। যাই হোক, এর থেকে তো আমরা ভালো ছিলাম স্যার। যাই হোক, আমরা আরে ভালো ছিলাম না এর থেকে? তোমারই জুনিয়র সব, তুমি তো বলেছো। হ্যাঁ 2-3টে আমার চেনা জানা আছে। কে কে? কি নাম আমি জানি না, তবে একটা মেয়ে। আচ্ছা, বাহ, অসাধারণ। নাম জানি না তবে একটা মেয়ে। তুমি আমাকে এক্সাক্ট কতটা বোকা ভাবো? না স্যার, আমাদের পাড়ায় বাড়ি, আমি ঠিক নাম জানি না মেয়েটার। মানে উম, ও খুব ও বলছিল ভর্তি হবে, নাম জানি না, তবে ও বলছিল ভর্তি হবে, আর হয়েওছে মনে হয়। খুব ভালো কথা, খুব ভালো কথা। ওকে, ফাইন। নাও লেটস গেট ব্যাক টু দ্য টপিক। সেটা হচ্ছে যে এই যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ, এই ডাইরেকশন হচ্ছে এইটা। এইবারে এফেক্টিভ দ্যাট ইজ ইকুয়াল টু অ্যাপ্লাইড মাইনাস লোকাল, কিন্তু যদি কমপ্লিটলি ডিশিল্ডেড থাকে
তখন নিউক্লিয়াই গুলো কিন্তু পুরোপুরি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনেই নিজেকে অ্যালাইন করে। তাহলে সেক্ষেত্রে যতটা অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ডও ততটাই। এবং সেক্ষেত্রে কিন্তু আমার অনেক বেশি এনার্জি লাগবে লোয়ার স্পিন স্টেট থেকে হায়ার স্পিন স্টেটে নিয়ে যেতে। তার মানে এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড যত বেশি হবে আমার কিন্তু তত বেশি এনার্জি লাগছে, মানে তত হাই ফ্রিকোয়েন্সির রেডিও ওয়েভ লাগছে ফর দ্য ট্রানজিশন from lower energy state to higher energy state so that the resonance can happen. কারোর কোনো ডাউট থাকলে বলো। ওকে, লেটস নাও গো টু দ্য নেক্সট থিং। এখানে দেখো যে এইখানে কিন্তু নিউক্লিয়াইটা ইলেকট্রন দিয়ে শিল্ডেড আছে, ঠিক আছে? এখানে কিন্তু নিউক্লিয়াইটা ইলেকট্রন দিয়ে শিল্ডেড আছে। এই ইলেকট্রন দিয়ে শিল্ডেড থাকার দরুন কি হচ্ছে যে অ্যাপ্লাইড যে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে সেই অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু এফেক্টিভ হচ্ছে না। কেন না? যত জোরে স্যার মারছেন তত জোরে আমার লাগছে না। আমার সোয়েটারটা কিন্তু আমাকে কিছুটা হলেও বাঁচিয়ে দিচ্ছে, সোয়েটার জ্যাকেটটা। তো এই যে একটা লোকাল ম্যাগনেটিক ফিল্ড দ্যাট ইজ ক্রিয়েটেড বাই দ্য ইলেকট্রন, that is basically protecting the nuclei from the applied magnetic field, and it just experiences only a part of the applied magnetic field that is known as the effective magnetic field. তাহলে যদি একটা shielded atom থাকে by the electrons, সেক্ষেত্রে the effective magnetic field experienced by it will be less. So if the effective magnetic field experienced by it will be less, তাহলে সেটা পুরোপুরি নিজেকে ইন দা টাইম শেষ হয়ে আসছে, সেটা পুরোপুরি নিজেকে ইন দা ডিরেকশন অফ দা ম্যাগনেটিক ফিল্ড অ্যালাইন করবে না। ফলে পুরো 180 ডিগ্রি টার্ন হতে হবে না রেজোনেন্সের জন্য। ফলে আমাকে কম এনার্জি দিলেও কিন্তু সেটা হায়ার স্পিন স্টেটে চলে যাবে বা বিটা স্টেটে চলে যাবে। আবার বলছি, এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ডটা যেহেতু কম, ফলে এটা কিন্তু পুরোপুরি এইরকম ইন দ্য ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড অ্যালাইন করবে না। আমরা দেখেছি এইরকম হয়তো অ্যালাইন করলো। তাহলে সেক্ষেত্রে আমাকে লোয়ার অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে কিন্তু রেজোনেন্সের জন্য। সো ইফ দ্য এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড ইজ লেস, দেন obviously the amount of energy required for the resonance, that is the radio frequency radiation, that's whose energy required for resonance will be less as well. তাহলে এই পুরো জিনিসটাকে যদি আমরা সামারাইজ করি, আমরা দেখতে পাবো যদি নিউক্লিয়াসটা শিল্ডেড থাকে তখন কি হচ্ছে, আমার এফেক্টিভ যে ম্যাগনেটিক ফিল্ড ও এক্সপিরিয়েন্স করছে সেটা কম হবে। ফলে আমাকে লোয়ার অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে ফর রেজোনেন্স। ফলে স্পেকট্রামে সেই ধরনের একটা নিউক্লিয়াই কিন্তু আপফিল্ড থাকবে, মানে জিরোর অনেক কাছাকাছি থাকবে। ইফ ইট ইজ ডিশিল্ডেড, দেখো এখানে শিল্ডেড লিখে লেস দেয়া আছে। সো ইফ দেয়ার ইজ আ লেস শিল্ডিং বা ডিশিল্ডেড, সেক্ষেত্রে কোনো লোকাল ম্যাগনেটিক ফিল্ড থাকছে না, সেক্ষেত্রে এফেক্টিভ ম্যাগনেটিক ফিল্ডটা অনেক বেশি এক্সপিরিয়েন্স করছে। ফলে পুরোপুরি ওটা ইন দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যালাইন করছে। ফলে ওটাকে পুরো 180 ডিগ্রি ফ্লিপ করতে হচ্ছে টু রিচ দ্য রেজোনেন্স। ফলে অনেক বেশি এনার্জি লাগছে, অনেক বেশি এনার্জি মানে জিরোর থেকে অনেক দূরে আমি স্পেকট্রাম পাচ্ছি। সো ইট উইল বি ইন দ্য ডাউন ফিল্ড। এই জায়গাটা বোঝো, এইটা পুরোপুরি এই ডাইরেকশনে অ্যালাইন ছিল, এটাকে 180 ডিগ্রি পুরো ফ্লিপ করতে হয়েছে টু গেট অ্যালাইনড ইন দ্য টু গেট টু দ্য হায়ার এনার্জি স্টেট। বাট এটা কিন্তু মেবি অনেকটাই যেহেতু শিল্ডেড এইরকম একটা ডিরেকশনে অ্যালাইন ছিল, এটাকে কিন্তু অনলি 30 ডিগ্রি ফ্লিপ করতে হয়েছে টু গেট টু দ্য রেজোনেন্স। ফলে এর ক্ষেত্রে কিন্তু অনেক কম এনার্জি লেগেছে
এর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি এনার্জি লেগেছে 180 ডিগ্রি ফ্লিপ করতে। সো দ্য হোল স্টোরি লাইজ হিয়ার, শিল্ডেড যদি হয় বি এফেক্টিভ কম হবে, কম এনার্জি লাগবে রেজোনেন্সের জন্য, তাহলে কম এনার্জি মানে জিরোর কাছে আপ ফিল্ড থাকবে। যদি ডিশিল্ডেড হয় বা লেস শিল্ডেড হয় তাহলে বি এফেক্টিভটা বেশি হবে। হ্যাঁ, তার কারণ হচ্ছে বি লোকাল জিরো হবে, পুরোটাই বি অ্যাপ্লাইডটা বি এফেক্টিভ হবে যদি কমপ্লিটলি ডিশিল্ডেড থাকে। বেশি এনার্জি লাগবে তখন কিন্তু, বিকজ অলমোস্ট 180 ডিগ্রি ফ্লিপ করতে হবে ফ্রম দ্য লোয়ার এনার্জি টু দ্য হায়ার এনার্জি স্টেট, যেহেতু বেশি এনার্জি লাগবে এটা ডাউন ফিল্ডে থাকবে। কারুর যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করো। সবাই বুঝতে পেরে গেছো? তাহলে পরীক্ষায় যদি এরকম একটা স্পেকট্রাম দিই, দিয়ে ধরো ডাউনফিল্ড যেটা সেটাকে আমি এ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, মানে জিরোর থেকে দূরে যেটা সেটাকে, সেই নিউক্লিয়াইটাকে এ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর জিরোর থেকে কাছে যেটা সেটাকে আমি বি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এই দুটোকে রিপ্রেজেন্ট করার পর এবার আমি যদি জিজ্ঞেস করি উইচ ইজ ট্রু ফর এ, উইচ ইজ ট্রু ফর বি, এটা জিরোর থেকে দূরে, ইজ ইট ডাউনফিল্ড, so is it shielded or deshielded, whether the B effective is less or more, এইগুলো তোমরা উত্তর দিতে পারবে তো? স্যার বুঝলাম না কোশ্চেনটা, মানে কি রকম করবে, মানে আমি কোশ্চেনটা তোমাকে বুঝলাম জিরো থেকে। আমি তোমাকে একটা স্পেকট্রাম দিয়ে দিলাম, ঠিক আছে? স্পেকট্রামে মানে এটাই কিন্তু তুমি জিম্যাটে পেতে চলেছো, জিম্যাটে এক্স্যাক্টলি এই জিনিসটা তুমি পেতে চলেছো, এই জিম্যাট বলছি তোমার ম্যাটে, এই জ্যামে, সরি আমি জিম্যাট একটা অন্য স্টুডেন্টকে জিম্যাট বোঝাতে গিয়ে জিম্যাটই বলছি, জ্যামে বা ভবিষ্যতে গেটে সব জায়গায় কিন্তু এই জিনিসটাই তুমি পেতে চলেছো আলটিমেটলি। ঠিক আছে, যে তোমাকে একটা গ্রাফ দিয়ে দেয়া হলো, তাতে একটা পিক হচ্ছে জিরোর কাছে, মানে এনএমআর স্পেকট্রাম দেয়া হলো বেসিক্যালি, একটা পিক হচ্ছে জিরোর দূরে, যেটা জিরোর থেকে দূরে সেটাকে এ দিয়ে রিপ্রেজেন্ট করা হলো, আর জিরোর থেকে কাছে সেটাকে বি দিয়ে রিপ্রেজেন্ট করা হলো। এবার এই এ করসপন্ডিং যে নিউক্লিয়াইটা তার কিছু ক্যারেক্টার বলা হলো, এবং বি করসপন্ডিং যে নিউক্লিয়াইটা তার কিছু ক্যারেক্টার বলা হলো। তো সেই ক্যারেক্টার গুলোকে কোনটা ঠিক কোনটা ভুল এগুলো বলতে পারবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? কারুর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট টপিক দ্যাট ইউ পিপল আর স্টাডিং। মানে আমি যদি তোমাদেরকে 30% বোঝাতে পারি আমি ভাববো অনেকটা বুঝিয়েছি, আরো দুটো ক্লাস লাগবে হাইপার ফাইন স্পিডিং এ, তারপর এটা শেষ হয়ে যাবে। স্যার জিরো থেকে যেটা দূরে তার এনার্জি বেশি লাগছে, তাই তো? অবশ্যই সেটা সবসময় ডিশিল্ডেড হুম হবে, তার বি হুম এফেক্টিভ বেশি হবে, সেখানে বেশি এনার্জি লাগবে, এবং সেটা অবভিয়াসলি ডাউনফিল্ড। যেটা কাছে সেটা হবে ঠিক আছে। শিল্ডেড, হ্যাঁ, সেখানে তোমার বি এফেক্টিভ কম হবে কারণ বি লোকাল থাকবে একটা, এবং সেখানে কিন্তু তোমার কম এনার্জি লাগবে টু রিচ দ্য রেজোনেন্স। ওকে, ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। বোঝা গেছে? কারোর কোনো হ্যাঁ স্যার। ডাউট? ওকে, তাহলে না। উই এন্ড আওয়ার ক্লাস হিয়ার, বাট আমি ফিফথ সেমদের রেকমেন্ড করছি যে তোমরা কিন্তু ডিএনএ শাফলিংটা পড়ো, আর দিস ইজ ইম্পর্টেন্ট যে ওটা পড়ে নেওয়াটা কিন্তু দরকার। কি হলো, বেরোয় না কেন, হ্যাং করে গেল নাকি? ওটা পড়ে নেওয়াটা দরকার, একবার নিজেরা পড়ে নিলে তারপর আমি ভালো করে